হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো একটা খুবই মজার এবং দরকারি বিষয় নিয়ে। আমাদের হাতের ঘড়ি বা দেয়ালের ঘড়ির ভেতরে আসলে কি ঘটে, আর কিভাবে একটা ছোট্ট পাথরের টুকরো এত নিখুঁতভাবে সময় মেপে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটা তথ্য শেয়ার করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আমরা প্রতিদিন যে ঘড়ি ব্যবহার করি তার বেশিরভাগই আসলে এক ধরনের বিশেষ প্রযুক্তির উপর কাজ করে, যাকে বলা হয় কোয়ার্টজ প্রযুক্তি। এই প্রযুক্তির মূল উপাদান হল কোয়ার্টজ নামের এক ধরনের স্ফটিক বা ক্রিস্টাল। এই ক্রিস্টালটা প্রকৃতিতে পাওয়া যায়, আর এর একটা অসাধারণ বৈশিষ্ট্য আছে যাকে বিজ্ঞানের ভাষায় বলে পিজো ইলেকট্রিক ইফেক্ট। এই বৈশিষ্ট্যটা কি তা সহজভাবে বোঝা যাক। যদি এই কোয়ার্টজ ক্রিস্টালের ওপর সামান্য বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে ক্রিস্টালটা সামান্য বেঁকে যায় বা কাঁপতে শুরু করে। আবার উল্টোভাবে যদি এই ক্রিস্টালকে চাপ দেওয়া হয় বা বাঁকানো হয়, তাহলে এটা নিজে থেকেই সামান্য বিদ্যুৎ তৈরি করে। বিদ্যুৎ আর কম্পনের মধ্যে এই দুই দিকের সম্পর্কটাই কোয়ার্টজ ঘড়ির মূল ভিত্তি। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসা যাক ঘড়ির ভেতরে ধাপে ধাপে কি ঘটে। প্রথম ধাপে ঘড়ির ভেতরে থাকা একটা ছোট ব্যাটারি থেকে সামান্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। দ্বিতীয় ধাপে এই বিদ্যুৎ একটা মাইক্রোচিপ বা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্য দিয়ে গিয়ে কোয়ার্টজ ক্রিস্টালে পৌঁছায়। এই বিদ্যুতের কারণে ক্রিস্টালটা কাঁপতে শুরু করে, অনেকটা টিউনিং ফর্কের মতো। আধুনিক ঘড়িতে এই ক্রিস্টালকে খুব ছোট এবং কাঁটা চামচের মতো আকারে কেটে তৈরি করা হয়, যাতে এটা সহজে এবং নিয়মিতভাবে কাঁপতে পারে। তৃতীয় ধাপে এই কম্পনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোয়ার্টজ ক্রিস্টালকে যেভাবে কাটা এবং তৈরি করা হয়, তার কারণে এটা প্রতি সেকেন্ডে ঠিক একটা নির্দিষ্ট সংখ্যক বার কাঁপে, একেবারে নিখুঁতভাবে। প্রায় সব কোয়ার্টজ ঘড়ি এবং হাত ঘড়িতে এই সংখ্যাটা হলো প্রতি সেকেন্ডে ৩২,৭৬৮ বার কম্পন। এই সংখ্যাটা শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। এই সংখ্যাটা আসলে ২-এর ১৫ ঘাত, মানে ২কে ১৫ বার নিজের সাথে গুণ করলে যা হয়। এই বিশেষ সংখ্যা বেছে নেওয়ার কারণ হলো ইলেকট্রনিক সার্কিটের জন্য এই সংখ্যাকে বারবার ২ দিয়ে ভাগ করা খুব সহজ। এই সংখ্যাকে পরপর ১৫ বার ২ দিয়ে ভাগ করলে প্রতি সেকেন্ডে ঠিক একটা পালস বা সংকেত পাওয়া যায়, অর্থাৎ প্রতিটি সেকেন্ডে একবার করে একটা নিখুঁত বৈদ্যুতিক সংকেত তৈরি হয়, যেটাকেই আমরা ঘড়ির টিকটিক শব্দ হিসেবে বুঝি। চতুর্থ ধাপে ঘড়ির ভেতরের সার্কিট এই কম্পনগুলো গুনতে থাকে এবং সেগুলোকে নিয়মিত বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। এই সংকেতটা প্রতি সেকেন্ডে একবার করে তৈরি হয়, একেবারে ঘড়ির কাঁটার মতো নির্ভুলভাবে। পঞ্চম ধাপে এই সংকেতটা ঘড়ির মোটর বা ডিসপ্লেতে পাঠানো হয়। যদি এটা একটা অ্যানালগ ঘড়ি হয়, মানে যেই ঘড়িতে কাঁটা ঘোরে, তাহলে প্রতিটা সংকেত একটা ছোট মোটরকে সক্রিয় করে, আর সেকেন্ডের কাঁটাটা এক ধাপ করে এগিয়ে যায়। এই কারণেই কোয়ার্টজ ঘড়ির কাঁটা মসৃণভাবে না ঘুরে টিকটিক করে এক ধাপ করে এগোয়, পুরনো যান্ত্রিক ঘড়ির মতো মসৃণভাবে ঘোরে না। আর যদি এটা একটা ডিজিটাল ঘড়ি হয়, তাহলে মোটরের দরকার হয় না, সরাসরি সংখ্যাগুলো পরিবর্তন হয়ে সময় দেখায়। ষষ্ঠ ধাপে এই পুরো প্রক্রিয়াটা, কম্পন তৈরি হওয়া, সংকেত গোনা এবং কাটা বা ডিসপ্লে পরিবর্তন হওয়া, বারবার চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ব্যাটারিতে চার্জ থাকে। এই কারণেই একটা কোয়ার্টজ ঘড়ি মাসের পর মাস চলতে পারে, প্রায় কোনো বড় ভুল ছাড়াই। এখন প্রশ্ন হলো, কোয়ার্টজ ঘড়ি এত নির্ভুল কেন? পুরনো যান্ত্রিক ঘড়িগুলো চলতো স্প্রিং, গিয়ার আর দোলকের সাহায্যে। এই যন্ত্রাংশগুলো মাধ্যাকর্ষণ শক্তি, তাপমাত্রার পরিবর্তন এবং ব্যবহারের কারণে ধীরে ধীরে ক্ষয় হয়ে যেত, যার ফলে সময় একটু একটু করে ভুল হতে থাকত। কিন্তু কোয়ার্টজ ক্রিস্টাল খুবই স্থিতিশীল একটা পদার্থ। তাপমাত্রা বা ব্যবহারের সামান্য পরিবর্তনেও এর কম্পনের হার প্রায় একই থাকে। এই কারণেই কোয়ার্টজ ঘড়ি তৈরি করতে খরচ কম হলেও এটা যান্ত্রিক ঘড়ির চেয়ে অনেক বেশি নির্ভুল সময় দেয়। তবে এটাও ঠিক যে কোনো ঘড়ি একেবারে ১০০ ভাগ নির্ভুল নয়। তাপমাত্রার অনেক বেশি পরিবর্তন হলে কোয়ার্টজ ক্রিস্টালের কম্পনের হারও সামান্য পরিবর্তিত হতে পারে। সাধারণত একটা ভালো মানের কোয়ার্টজ ঘড়ি প্রতি মাসে গড়ে মাত্র কয়েক সেকেন্ড এদিক ওদিক হতে পারে, যা মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারেই নগণ্য। এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক। কোয়ার্টজ ঘড়ির প্রথম কার্যকর মডেলটা তৈরি করেছিলেন ওয়ারেন ম্যারিসন নামের একজন বিজ্ঞানী ১৯২৭ সালে।
বেল টেলিফোন ল্যাবরেটরিজে। তবে সেই সময় এটা কোনো সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হয়নি, বরং একটা গবেষণাগারের নির্ভুল সময় মাপার যন্ত্র হিসেবে তৈরি হয়েছিল। এরপর কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে ছোট এবং সস্তা করার চেষ্টা চালিয়ে যান, যাতে এটা সাধারণ মানুষের হাতঘড়িতে ব্যবহার করা যায়। অবশেষে 1969 সালে জাপানের সেইকো কোম্পানি প্রথম কোয়ার্টজ হাতঘড়ি বাজারে নিয়ে আসে, যার নাম ছিল সেইকো অ্যাস্ট্রন। এই ঘড়িটা ঘড়ি শিল্পে এক বিশাল পরিবর্তন এনে দেয়, কারণ এর আগে নির্ভুল সময় মাপার জন্য অনেক দামি যান্ত্রিক ঘড়ি কিনতে হতো। কিন্তু কোয়ার্টজ প্রযুক্তি আসার পর সাধারণ মানুষও কম দামে নির্ভুল সময় জানার সুযোগ পায়। এই ঘটনাকে ঘড়ি শিল্পের ইতিহাসে অনেকে সংক্ষেপে বলে থাকেন কোয়ার্টজ বিপ্লব, কারণ এর প্রভাবে সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী যান্ত্রিক ঘড়ি তৈরির শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর অনেক পুরনো ঘড়ি কোম্পানি ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। একটা অতিরিক্ত মজার তথ্য দিয়ে শেষ করি। আপনি হয়তো ভাবতে পারেন 32,768 সংখ্যাটাই কেন বেছে নেওয়া হলো, অন্য কোনো সংখ্যা কেন নয়? আসলে এই সংখ্যাটা 2-এর ঘাত হওয়ার কারণে সাধারণ এবং সস্তা ইলেকট্রনিক সার্কিট দিয়েই একে ভাগ করে 1 সেকেন্ডের নিখুঁত সংকেত বের করা যায়। বাড়তি জটিল বা দামি যন্ত্রাংশের দরকার হয় না। এই কারণেই কোয়ার্টজ ঘড়ি এত সস্তায় তৈরি করা সম্ভব হয়, অথচ এটা এত নির্ভুল সময় দেয়। তাহলে সংক্ষেপে বলা যায়, কোয়ার্টজ ঘড়ির ভেতরে থাকা ছোট্ট ক্রিস্টালটা প্রতি সেকেন্ডে 32,768 বার কাঁপে, আর এই কম্পনকে ইলেকট্রনিক সার্কিট গুনে গুনে প্রতি সেকেন্ডে একটা নিখুঁত সংকেতে পরিণত করে, যেটা দিয়েই ঘড়ির কাঁটা বা ডিজিটাল সংখ্যা পরিচালিত হয়। এই কারণেই কোয়ার্টজ ঘড়ি এত সস্তা, এত নির্ভুল এবং এত জনপ্রিয়। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং কিছু নতুন জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করুন, নিচে কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন আরও তথ্যবহুল ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে।